শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে সালাম, নমস্কার, প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ আয়োজনটি শুরু করতে চাই। আমি শিহাব শাহরিয়ার, আমি অবস্থান করি ঢাকায়। আজকের আমাদের যে আয়োজনের যে বিষয়, এটি হলো অনুবাদ জগৎ, বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্য। বিশ্বজগতে বাংলা সাহিত্য, এই বিষয়টি নিয়ে আমরা আজকে সামান্য আলোকপাত করব, কারণ আমাদের সময় নির্ধারিত 1 ঘন্টা। আজকে যারা এই আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত আছেন, যারা পুরো অনুষ্ঠানটাই আসলে নিয়ে যাবেন সামনের দিকে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন সম্মানিয়া অমিতা রায়, আমাদের সাথে আছেন লোপা ব্যানার্জি, এবং আমাদের সাথে আছেন চৈতালি সেনগুপ্ত। তো আমি আমার একটু পরিচয় দেই। আমি বাংলাদেশে আমার কর্মসূত্রে আমি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক হিসেবে আছি পাবলিক এডুকেশনে। আমি বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে আমি পিএইচডি অভিসন্দর্ভ কমপ্লিট করেছি। আমার শিক্ষক ছিলেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমার লেখালেখি হচ্ছে, আমি 80 সাল থেকে লেখালেখি করি। আমার কবিতা, গবেষণা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ লিখি। আমার সব মিলিয়ে প্রায় 24টি বই বেরিয়েছে এবং বের হচ্ছে ভ্রমণ সমগ্র। টেলিভিশনে বাংলাদেশ বেতারে উপস্থাপনা করি, মঞ্চে উপস্থাপনা করি, কবিতা লিখি, কবিতায় আমার অন্তঃপ্রাণ। আমার পরিচয় আমি দিলাম। আমি এখন আপনাদের পরিচয়টা আপনারাই দেন। একটু আমরা শুনি, দর্শকদের সাথে আপনারা পরিচয় হন এবং আপনাদের কথাই আমি শুনবো। মূলত আমার কাজ হচ্ছে আপনাদের সাথে লিঙ্ক তৈরি করে দেওয়া। অমিতা দিকে আমি সম্মানীয় অমিতা রায়, আপনাকে একটু আমি কথা বলছি, আপনার পরিচয় দিয়ে আমাদেরকে একটু উৎসাহিত করুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি অমিতা রায়। আমি ফর্মার অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যালো, am I audible? শুনছি, বলুন। আমি ফর্মার অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইংলিশ একটি কলেজের, হাওড়ার একটি কলেজের, উলুবেড়িয়া কলেজের। এখন আমি রিটায়ার্ড। এখন আমি এই লেখালেখি করি কিছু। Basically, I'm a translator. My priority list হচ্ছে translation work হচ্ছে সবচেয়ে আগে। তারপর আমি শর্ট স্টোরিজও লিখি, আর অবশ্য writing poetry is my passion also. তো দুটো আমার ট্রান্সলেশনের বই বেরিয়েছে, 2 collections। একটা হচ্ছে ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুরের, আর আরেকটা হচ্ছে ট্রিটস এন্ড ট্রান্সলেশন। এই দুটো বই ট্রান্সলেশনের আমার বেরিয়েছে। আর একটা খুব রিসেন্টলি বেরিয়েছে একটা গল্পের বই, সেটা হচ্ছে ট্রেইল অফ লাভ এন্ড ব্লগ, কালেকশন অফ শর্ট স্টোরিজ ইন ইংলিশ। তো এছাড়া আমি কিছু সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত আছি। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো, আমরা পরিচয় পালা শেষ করি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় চৈতালি সেনগুপ্ত। নমস্কার। সব থেকে প্রথম আজকের এই আলোচনা চক্রে যোগদান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ডায়ালগ ইন আর পিনাকি বাবু কে অশেষ ধন্যবাদ আমাকে এই প্যানেলে নিমন্ত্রিত করার জন্য। আমি চৈতালি। আমি আজকে প্রায় 21 বছর হলো আমি নেদারল্যান্ডসে আছি, ইউরোপে। I am a poet by passion, I must say, and I am a financial analyst and a language teacher by profession. তো আমি এখানে এখন মূলত আমি ডাচ পড়াচ্ছি, ডাচ ভাষা আমি শেখাই, আর ডাচে ট্রান্সলেশনও করি, ইংরাজি থেকে ডাচে ট্রান্সলেশনও করি। তাছাড়া I'm also involved with a lot of
social works in Europe, especially in Holland, এবং সেই সোশ্যাল ওয়ার্ক সংস্থার যে ট্রান্সলেশনের কাজ ফ্রম ডাচ টু ইংলিশ, সেইখানেও আমি কার্যরত রয়েছি, যদিও সেগুলি আমার সমস্তই ভলেন্টারি কাজ। ওগুলি it's not a paid work for me, it's a voluntary engagement for me. And other than that, I have been writing for quite a long time. যখন দেশে ছিলাম আমি ইন্ডিয়াতে, তখনও লিখেছি, কিন্তু এই দেশে আসার পর খুব স্মুথলি আমার ট্রানজিশন হয়নি, বিকজ ভাষা একটা ব্যারিয়ার ছিল যেটা অতিক্রম করতে হয়েছে, এবং কোনো ভাষাই অ্যাডাল্ট এজে শেখা বেশ কঠিন ব্যাপার। But right now, yeah, this is what my life is. This is what I have chosen for myself. খুব very recently আমার প্রথম পোয়েট্রি বইয়ের কালেকশন প্রকাশিত হয়েছে, এবং সেই বইটির নাম ক্রস স্টিচড ওয়ার্ডস। আর আদার দেন দ্যাট আমি কিছু ট্রান্সলেশনের কাজ নিয়েও এখন ব্যস্ত রয়েছি। অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা পেয়ে আমাদের আসলে ভালো লাগলো। আমরা এবার লোপা ব্যানার্জি ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। নমস্কার, আমার পুরো নাম লোপামুদ্রা ব্যানার্জি। আমি বন্ধুরা আর কি ভালোবেসে লোপাই বলে, তো আমি ছোট করে নিয়েছি আর কি নামটা। তো মানে সবসময় মজা করে বলি আমার নামটা আমার একদমই পছন্দ না, কেননা পৌরাণিক নাম। আমি খুব আধুনিক, মনে প্রাণে মননে ভীষণ আধুনিক, তাই আমি একদম পৌরাণিক চিন্তাধারা। অন্য কিছু, অনেক অন্য কিছু, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা মা সেটা ভাবেননি, পৌরাণিক নাম রেখেছিলেন, স্পেশালি আমার মা। তো একটা জিনিস মিলে গেছে, লোপামুদ্রা শুনেছি বৈদিক যুগে উনি কবি, মানে উনি নিজেও একজন কবি ছিলেন। আমি মনে প্রাণে নিজেকে, আমি সব পরিচয় ছাপিয়ে আমি নিজেকে কবি মনে করি। আই এম আ পোয়েট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অ্যান্ড দ্য আদার আইডেন্টিটিজ অফ মাইন্ড which have been embedded with my persona, they all emerge from poetry itself. তো আর আমি 15 বছর হয়ে গেল ইউএসএ তে। আমি অ্যাকচুয়ালি আমার জন্ম ব্যারাকপুরে, তারপরে আমার বেড়ে ওঠা কলকাতায়, আমার শ্বশুর বাড়ি কলকাতায়, এবং আমি একটু মানে খুব কলকাতায় একটি প্রায় মানে একদম বনেদি বাড়ির বউ আর কি যাকে বলে, আর হাজরা অঞ্চলে। আর আমি কলকাতা আমার মানে মনে প্রাণে সম্পৃক্ত, এবং কলকাতার যে ভাষা লিটারেচার সেইটাকে গ্লোবাল আঙিনাতে তুলে ধরার জন্যই আমার ইংলিশ ট্রান্সলেশনের জগতে বিচরণ। এছাড়া আমি কবিতা লিখি, আমি ক্রিয়েটিভ রাইটিং নিয়ে পড়াশোনা করেছি এই দেশে, এবং ইংলিশে আমার মাস্টার্স করেছিলাম ইন্ডিয়াতে, মানে কলকাতাতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তারপরে এই দেশে এসে আমি ক্রিয়েটিভ রাইটিং এ আবার ইংলিশ ডিপার্টমেন্টের আন্ডারই ক্রিয়েটিভ নন ফিকশন বলে একটি বিষয়ে আমি স্পেশালাইজ করেছিলাম আমার মাস্টার্স এর সময়, থিসিস ছিল আমার সেটিতে। এবং সেটা করতে করতে আমি তো আরো আগে থেকে জার্নালিজমে ইনভলভ ছিলাম, জার্নালিজম করতাম, ব্লগিং করতাম, আজও করি, এখনো করি। আমার নিজস্ব ওয়েবসাইটও আছে lopabanerjee-writes.com বলে, সেখানে আমি বিবিধ বিষয়ে আমি কিছু জার্নালিস্টিক আর্টিকেলস লিখে থাকি। এছাড়া আমার প্যাশন হচ্ছে ফিকশন রাইটিং, পোয়েট্রি, ট্রান্সলেশন, 3 রকমই, এবং সেগুলো মিলিয়ে আমার 10টি প্রকাশিত বই আছে। তার মধ্যে 4টি হলো অ্যান্থোলজি। আমি একজন এডিটর, তো আমি কিছু বই নিজে সম্পাদনা করেছি, কো এডিট করেছি। আমার সহ সম্পাদিকা ছিলেন সন্তোষ বাকায়া, উনি একজন খুব প্রলিফিক অথর, পোয়েট এবং একাডেমিশিয়ান। উনি জয়পুরে বেসড একজন প্রফেসর, এবং ওনার রাইটিংটা, ওনার প্যাশনটা, ওনার সাথে আমি 4টি বই করেছিলাম। তারপরে আমি নিজে আমার একক যে সোলো পাবলিকেশন সেগুলো সব মিলিয়ে 6টি। এছাড়া বিভিন্ন অ্যান্থোলজিতে আমি কবিতা, ছোট গল্প, মূলত ছোট গল্প, কবিতা এবং কিছু নভেলের ট্রান্সলেশন করেছি। আর একেবারে রিসেন্টলি, ভীষণ সম্প্রতি, আমার যে বইটি এখনো মুক্তির অপেক্ষায়, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর বকুল কথা, যেটা ওনার, আপনি তো নিশ্চয়ই জানেন, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা, এই 3টে মিলিয়ে ওনার যে ট্রিলজি আছে। তো সেই এই যে লাস্ট যে ট্রিলজির যে শেষ নভেলটি এখনো মুক্তির অপেক্ষায়, ওটার প্রথম ইংলিশ ট্রান্সলেশনটা আমি করেছি। এর আগে রবীন্দ্রনাথের 2টো সিলেক্টেড ওয়ার্কস আমি ট্রান্সলেট করেছি, একটা চিত্রাঙ্গদা চণ্ডালিকার ইংলিশ ট্রান্সলেশন, আর একটা হলো ব্রোকেন হোম অ্যান্ড আদার স্টোরিজ, যেটাতে নষ্টনীল ল্যাবরেটরি আর 6টি ছোট গল্প আছে।
আমার অনেক ট্রান্সলেশন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার আসলে খুবই বিস্তারিত শুনলাম, আসলে পরিচয় হয়ে আমার নিজেরও ভালো লাগছে। আমি খুবই থ্যাংক ইউ। একজন ক্ষুদ্র মানুষ আজকে। খুবই যে সামান্য তিনজন, চেষ্টা করি আর কি দাদা। অনেক ধন্যবাদ। আমি যে তিনজন আসলে মহিষী লেখকের সঙ্গে, ট্রান্সলেটের সঙ্গে বসেছি, আমি নিজে আসলে খুব সমৃদ্ধ বলে মনে করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আরেকবার যে পিনাকি ব্যানার্জিকে, যিনি আমাদেরকে এই পরিচয়, এই আড্ডায়, সম্মেলনে এই আমাদের যুক্ত করেছেন। খুবই পরিশ্রমী মানুষ, আমার সাথে গত 2 দিন আগেই পরিচয় এবং আমাকে সংযুক্ত করেছেন। আমার ব্যক্তিগতভাবে তাকে কৃতজ্ঞতা জানাই। এবং এই যে একটি গ্লোবাল যে সাহিত্যের আসর যেটা করেছে, আসলে এই যে আমরা জানি যে রবীন্দ্রনাথের এই জন্ম মাসে এই আয়োজনটি আসলেই আমাদেরকে খুব প্রাণিত করছে, তাড়িত করছে। আমি একটু পিনাকি দাদা আমাকে বলেছেন যে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল কেতকী ডাইসন। তিনি যুক্ত হতে পারেননি। তিনি একটি চিঠি লিখেছেন পিনাকিদাকে, সেটি একটু আমি পড়ে শোনাই আপনাদেরকে। Dear Pinaki Ganguly, thank you for the invitation. However, the health reason I am unable to participate in the virtual Bengali Lit Fest. It does seem a worthwhile project to bring more Bengali literature to the world, especially that the more recent authors. I translated my first Bengali play, Rater Rode, into English, Night's Sunlight. The English version was performed in the several venues in the UK in 2000. I put some of my thoughts and translation into a prelude to the text and of the play that was also used the program for the audience to buy. I have made that prelude available for download on my website. Regards, Kathy Dyson. আপনারা জানেন যে তার সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার কিছু নেই, অত্যন্ত একজন নান্দনিক মানুষ ক্যাথি ডাইসন। আপনারা জানেন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে আর্জেন্টিনায় গিয়েছিলেন, যে ভিক্টোরিয়া অকম্পোর বাড়িতে অবস্থান করেছিলেন, আপনারা এবার জানেন যে তিনি যাচ্ছিলেন আসলে প্রায় 2.5 মাস জলের ভেতরে থেকে সমুদ্রে গিয়েছিলেন পেরুতে সাহিত্য সম্মেলনে, কিন্তু আর্জেন্টিনার বন্দরের কাছে এসে তার জাহাজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে রবীন্দ্রনাথ সেখানে অবস্থান করেন। এবং এই ঘটনাটাও জানেন যে ভিক্টোরিয়া অকাম্পোর মা ছিল না, কিন্তু তার বাবা এবং 2 ভাই, তারা বলে যেহেতু রবীন্দ্রনাথ সেই সময় তার নোবেল পুরস্কার পাওয়ার পরে রবীন্দ্রনাথকে তিনি চেনেন এবং তার সাথে যেভাবে পরিচয় হয় এবং ভক্ত হিসেবে রবীন্দ্রনাথকে তার বাড়িতে রাখার জন্য করেছিলেন। ভাইয়েরা প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার বাবা বলল যে না, মা মরা সন্তান, তোমার কথা আমি ঠিক করবো। তার জন্য রবীন্দ্রনাথের জন্য আলাদা খাট বিছানা তৈরি করা হয়, তাকে থাকার ব্যবস্থা করা হয়। আমি আপনাদেরকে একটু জানাই যে আমি খুবই সৌভাগ্যবান। আমি গত মার্চে 2 তারিখে আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে গিয়েছিলাম। এটি আমি আসলে খুবই সৌভাগ্যবান মনে করি, কারণ আমি আর্জেন্টিনা এবং চিলি, ইউকে হয়ে আর্জেন্টিনা চিলি গিয়েছিলাম। আমার জাতীয় জাদুঘরের নেতৃত্বে আমরা 6 জন কর্মকর্তা, আমাদের সেক্রেটারি ছিলেন, কালচারাল সেক্রেটারির নেতৃত্বে। সেই বাড়িটি এখন মিউজিয়াম। এখানে আমরা সেদিন ঢুকতে পারিনি, এটা দুর্ভাগ্য যে সেদিন রোববার ছিল, বন্ধের দিন ছিল। সেই ভিক্টোরিয়া ওকাম্পোকে বাংলা ইংরেজি থেকে এবং বাংলায় যে অনুবাদ করেছেন সেটি একটি অসাধারণ কর্ম বলে আমি মনে করি। আমরা কেতুগিরিকে এই মুহূর্তে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাই, অভিনন্দন জানাই। আমি আজকে আলোচনা শুরু করি, আমাদের সময় নির্ধারিত আছে। আমি যদি অমিতাদিকে দিয়ে শুরু করতে চাই, যে এরকম হতে পারে যে আসলে অনুবাদ আমাদের সাহিত্যের একটি বিশাল মাধ্যম, যে অনুবাদকে আমরা একটি আলাদা শাখা কিংবা সাহিত্যের একটি আলাদা মাধ্যম হিসেবে আমরা চিহ্নিত করি। আসলে অনুবাদের একটি ছোট্ট করে একটি সংজ্ঞা আপনি নির্ধারণ করবেন যে অনুবাদ আসলে এক ভাষা থেকে আরেক ভাষায় যে এই যে ট্রান্সলেটর যেটা হচ্ছে, যে আমরা মূল ভাষা থেকে যে আমরা লক্ষ্য ভাষার দিকে যাচ্ছি, এই সম্পর্কে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই সংক্ষিপ্ত। হ্যাঁ, অনুবাদ তো বটেই। অনুবাদ একটা সাহিত্যের একটা ধারা, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ
সেটা তো আমরা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, আমরা সবাই জানি যে গীতাঞ্জলি উনি ট্রান্সলেট করেছিলেন, অফারিংস অফ সংস, এবং এই ট্রান্সলেশন করার জন্যই, অনুবাদ করার জন্যই কিন্তু সেই বিখ্যাত যে সর্বশ্রেষ্ঠ যে সাহিত্যের, বিশ্ব সাহিত্যের যে সর্বশ্রেষ্ঠ সম্মান নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। এই একটা ঘটনার দ্বারাই, যদি অনুবাদ তিনি না করতেন তাহলে ওই সম্মানটা হয়তো তিনি পেতেন না। এবং সম্মানের থেকেও বেশি আমি বলবো যে আমাদের বাংলা ভাষা, রবীন্দ্রনাথ এবং আমাদের ভাষাকে বিশ্বের, এই যে আজকের যেটা হচ্ছে বিশ্ব দরবারে বাংলা সাহিত্য, এবং ওখান থেকেই কিন্তু মোটামুটি আমরা বলবো শুরু হয়েছে বিশ্ব দরবারে বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া। আচ্ছা, এরপরে আমি যেটা উল্লেখযোগ্য যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটু আধুনিক বাংলা সাহিত্যের ব্যাপারে বলছি। যে নবজাগরণ, আমরা সবাই জানি যে ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ, মাঝামাঝি থেকে বঙ্কিমের লেখার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে একটা পশ্চিমী ভাবনার একটা উন্মেষ ঘটে, এবং তার সেই কারণেই একটা আধুনিকতার জোয়ার আসে। এবং তখন বঙ্কিমচন্দ্র প্রচুর অনেকগুলোই নভেলস লিখেছেন, এবং তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ লিখেছেন অনেক শর্ট স্টোরি। রবীন্দ্রনাথকে তো বলা হয় ফাদার অফ শর্ট স্টোরি, এবং বাংলায় ফাদার অফ শর্ট স্টোরি। এবং তারপরে পরবর্তীকালে বিফোর ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত আমরা পাচ্ছি শরৎচন্দ্রকে, তারপরে বিভূতিভূষণকে, এবং এনাদের প্রত্যেকেরই লেখা কিন্তু অনুবাদ করা হয়েছে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য। এগুলো, এই প্রত্যেকেরই লেখা অনুবাদ করা হয়েছে। যেমন শেষ প্রশ্ন শরৎচন্দ্রের, ফাইনাল কোয়েশ্চেন, সেটা করেছিল আই থিঙ্ক ইন দ্য ইয়ার 1931 করা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি দ্বারা। তো এখনো টিল ডেট দেখা যাচ্ছে যে যেসব সাহিত্যিকরা আছেন, যাদের উৎকৃষ্ট সব রচনা, হ্যাঁ, যা তাদের গল্প সামগ্রী হোক বা তাদের কবিতাই হোক, সমস্ত কিছুই কিন্তু এই অনুবাদের মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি কিন্তু দুটো কথা বলতে চাই, যেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি বলছি, যেহেতু আমাদের শ্রোতাদের মধ্যে কিছু ডাচ, নেদারল্যান্ডসের কিছু কি বলবো অডিয়েন্স আছেন, এবং ইউএস এরও আছেন যারা নাকি বাংলা বোঝে না, we have to switch over, কোড সুইচিংটা হবে। So I hope, যদিও এটা this is a literary festival, বাংলা লিটারি ফেস্টিভ্যাল, এবং এখানে আমাদের বাংলাই বলা উচিত, কিন্তু এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, ট্রান্সলেশন, যেখানে কিন্তু আমাদের ইংরেজিতে মাঝে মধ্যে বলতে হবে। And for the benefit of the audience who don't know বাংলা, তাদের জন্য তো অবশ্যই একটু মাঝে মধ্যে ইংরেজি বলবেন, আশা করি you will bear with that. আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম যে আমাদের দেশের কিন্তু ট্রান্সলেশন নিয়ে, কিন্তু ট্রান্সলেশনের ক্রিয়াকর্ম নিয়ে, সাহিত্যের ট্রান্সলেশনের বেশ কিছু অবদান রয়েছে আমাদের সাহিত্য একাডেমি, যে এপেক্স বডি লিটারেচারের যে সাহিত্য একাডেমি, সেখান থেকে কিন্তু not only do they promote the translator, and also they don't just promote the translations of different languages, but also there is an award given by Sahitya Academy in the languages, in the 22 official languages, acknowledged languages, and English is also acknowledged as an official language. Officially, it is not official language, sorry, it is also acknowledged as an Indian language now. So, ইংরেজিতেও যে translated work কিন্তু awarded হচ্ছে। So, there is a spurt of translation work. যেমন নাকি মালায়ালামে তো অবশ্যই, কানাডা ভাষায়, মারাঠি ভাষায় is also coming up, আর বাংলা তো আছেই।
এইসব ভাষাতে প্রচুর বই অনুবাদ করা হচ্ছে। এবং আরেকটা যেটা আমার তো দুই বন্ধু আছেন এখানে যারা নাকি মাই কো রাইটার্স যারা এখানে আছেন, তারা আরো ভালো মতন বলতে পারবে যে বিদেশে এই যে কতগুলো বুক ফেয়ার হয়, তারপরে যেটা হয় সেটা হচ্ছে কিছু সম্মেলন হয়, যেটা কিছু সাহিত্য সম্মেলন হয়, যেখানে নাকি এই ট্রান্সলেটেড বই বা ইন্ডিয়ান বুক এগুলো সমাদৃত হয় এবং এগুলো নিয়ে যাওয়া হয়, এবং সেগুলো যথেষ্ট সেগুলোর সেগুলো গুরুত্ব পায়। এবং এইসবের মাধ্যমে কিন্তু বিশ্বের দরবারের কাছে এইসব বুক ফেয়ার্সের, যেমন নাকি ফ্র্যাঙ্কফুর্টে হয়, প্যারিসে হয়, লন্ডনে হয়, আবুধাবিতে হয়, এইসব বুক ফেয়ার্সের মাধ্যমে they have contributed a lot to reaching out Indian literature to other countries world over. Another thing is the world now is considered to be a global village, and the need for translation is more poignantly felt now. We are living in an age of translation, and avenues of translations are ever expanding. এটা আমাদের মনে রাখতে হবে। So ট্রান্সলেশন মাধ্যমে যেটা হয়, আপনি যেটা বলছিলেন, এক্সচেঞ্জ অফ লিটারেচার বিটুইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, and it facilitates communication between society of different language and culture. আপনার কাছে আরেকবার আসবো, অনেক ধন্যবাদ। আসলে আপনি আমাদের সেই প্রশ্নগুলো ছিল যে রবীন্দ্রনাথের কথা আপনি নিয়ে এলেন, যে 1913 সালে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নিজের অনুবাদ থেকেই তিনি নোবেল সাহিত্য পুরস্কার পেলেন। কিন্তু দুঃখের বিষয়ে আপনার সাথে আমি যুক্ত করতে চাই যে রবীন্দ্রনাথের পরে কিন্তু বাংলা সাহিত্যে আর কেউ এই অনুবাদ করে কিংবা তার সাহিত্য অনুবাদ করে আমরা সেই পুরস্কারটি পাইনি অর্থে, সেই অর্থে না যে আমরা আমাদের দুঃখবোধ আছে, কিন্তু কেন পাইনি এই প্রশ্নটি আমি একটু রাখতে চাই, এর সাথে যুক্ত করতে চাই। যেমন আমরা টি.এস. এলিয়টের অনুবাদ বিষ্ণুদে করেছি, কিন্তু বিষ্ণুদে সেই পঞ্চম পাণ্ডবের একজন, 30-এর দশকে আমরা নজরুল জসিমউদ্দিনকে বাদ দিয়ে যদি আমরা ধরি যে 30-এর পঞ্চম পাণ্ডব জীবন দাস, আমিও, তারপরে হচ্ছে আপনার বিষ্ণুদে সুধীন দত্ত, বুদ্ধদেব বসু, এই যে তাদের যে সেই 30-এর ফরাসি এবং ইংরেজি সাহিত্যের প্রভাবিত হয়ে তাদের যে সাহিত্য, বাংলা সাহিত্যকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে গেলেন। একই সঙ্গে আমরা যদি 3 বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, যে বিভূতিভূষণ, তারাশঙ্কর, আপনি বলেছেন বিভূতিভূষণের কথা, এবং মানিক বন্দ্যোপাধ্যায়, তাদের ক্লাসিক সাহিত্যগুলো সেইভাবে কি অনুবাদ হয়নি? অনুবাদে আমাদের দুর্বলতাটা কোথায়? নেদারল্যান্ডসে আছেন, বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায়নি। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিকই, বিশ্ব দরবারে সেইভাবে ওয়ার্ড পায়নি, কিন্তু প্রচারিত হয়েছে। দিদি, আমি সেই প্রশ্নটি আমি একটু চৈতালিদির কাছে রাখতে চাই, যে আমাদের অনুবাদের ক্ষেত্রে দুর্বলতাটা কোথায়? বিশেষ করে আমি বাংলাদেশে থাকি, ঢাকা কেন্দ্রিক যে এখন সাহিত্য, কলকাতা থেকে 47-এর পরে ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য, আমাদের দেশে 50-এর দশকে শামসুর রহমান থেকে শুরু করে এই গোটা অনেক লেখক, সৈয়দ ওয়ালিউল্লাহর মতো কথা সাহিত্যিক ছিলেন। আমরা সুনীল শক্তির কথা বলতে পারি, আমরা বলতে পারি এখনকার কথা যে জয় গোস্বামী, সুবোধ সরকার থেকে শুরু করে শঙ্খ ঘোষ, এই যে মানে আমাদের যে কবিতা, আমাদের তো আমরা মনে করি যে বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর ভাষা এবং বিশ্বে এখন 6ষ্ঠতম ভাষা। এই যে ভাষা সুন্দর এবং শ্রুতিমধুর এবং 6ষ্ঠতম ভাষা, কেন বাংলা সাহিত্য অবহেলিত বলে মনে করি? মানে দুর্বলতাটা কোথায় অনুবাদে? চৈতালি দিয়ে একটু আপনি আলোকপাত করবেন। ইটস আ গ্রেট কোয়েশ্চেন। আমি ইংরেজিতেই শুরু করব, বিকজ যেরকম অমিতাদি বললেন যে প্রচুর দর্শক আমাদের রয়েছেন, আর আপনার যে কোয়েশ্চেনটা ওটা একদম ডাইরেক্টলি রিলেটেড টু ইউরোপ অ্যান্ড এখানে রিডার্সরা ওনাদের অ্যাফিনিটি টুয়ার্ডস রিডিং ট্রান্সলেশন অ্যান্ড স্পেশালি বেঙ্গলি ট্রান্সলেশন। তো আমি কিছুটা ইংরেজিতে বলে আবার বাংলাতে ফিরবো। তো ইটস এ গ্রেট কোয়েশ্চেন, অ্যান্ড I believe that one of the most important reasons why literary translation is important is because it allows literature to be enjoyed by more people worldwide. তো এই প্রসঙ্গে ইউরোপে অনুবাদের গ্রহণীয়তা
সম্পর্কে কিছু কথা আমি শ্রোতাদের সাথেও ভাগ করে নিতে চাই। অনুবাদ সাহিত্য ইউরোপে যথেষ্ট যথেষ্ট সব সময়ই এটা জনপ্রিয়। আমাদের এখানে মানে ইউরোপে ক্রিয়েটিভ ইউরোপের মতো সংস্থা রয়েছে যা ইউরোপীয় দেশগুলির অনুবাদ সাহিত্য এবং তাদের যে একটা প্রচেষ্টা এই উদ্যোগকে সমর্থন করে। কিন্তু এগুলি সব এই যে ক্রিয়েটিভ ইউরোপ এনাদের কাজ বা এনাদের এই যে সমর্থন এটা শুধুমাত্র প্রকাশনা সংস্থাগুলির জন্য, নট ফর ইন্ডিভিজুয়াল পিপল। ওকে, তো দের ইজ, যেমন অমিতাদি বলছিলেন, দের ইজ মাল্টিলিঙ্গুয়ালিজম কনফারেন্স held in Paris and Brussels, where regularly calls are given for a broad view of literary translation. আর রিসেন্টলি 2019-এ আমরা এরকমও রিপোর্ট পড়েছি যেখানে ব্রিটিশ রিডার্সরা হাউ হাংরি দে আর টু রিড ট্রান্সলেটেড ইউরোপিয়ান ফিকশন অ্যান্ড লিটারেচার দ্যাট উই হ্যাভ রেড। তো ট্রান্সলেটেড মানে অনুবাদ সাহিত্যের হ্যাজ অলওয়েজ বিন পপুলার ইন ইউরোপ, and that is a very welcoming news for people like us. আর যেরকম আমরা যেহেতু রবীন্দ্রনাথ সম্বন্ধে কথা বলছিলাম, সেই ক্ষেত্রেও আমি একটু ফিরে যেতে চাই যে সামগ্রিকভাবে বিদেশি ভাষায় বাংলা সাহিত্যের অনুবাদ আলোচনায় সবার আগে রবীন্দ্রনাথের নামই উঠে আসে। অন্ততপক্ষে আমার যতটুকু জানা আছে, অন্ততপক্ষে 32টি ভাষায় ওনার সাহিত্যকর্ম অনুদিত হয়েছে, যার মধ্যে ভারতীয় ভাষা ছাড়া 19টি বিদেশি ভাষায় রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ এইগুলির অনুবাদ হয়েছে। 1913 সালে যেরকম অমিতাদি বললেন, আপনিও বললেন যে গীতাঞ্জলি যখন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন ইউরোপে রবীন্দ্রনাথ ইজ আ ভেরি নোন নেম, হি ইজ আ ভেরি ফেমাস পার্সোনালিটি। আর সেই সময় গীতাঞ্জলি প্রায় সমস্ত প্রধান ইউরোপীয় ভাষাতেই অনুবাদ হয়েছিল, জার্মান, স্প্যানিশ, ফরাসি, রাশিয়ান, পর্তুগিজ, ইভেন ইউক্রেনিয়ানেও। ইউক্রেন যে একটা এত ছোট একটা দেশ, এবং সেখানেও হয়েছে। আর আমি যেহেতু নেদারল্যান্ডসে থাকি, তো as far as Netherlands is concerned, it was Frederik van Eeden who introduced Tagore to Netherlands. তো ফ্রেডেরিক ভান এইডেন, ওনার সম্বন্ধে হয়তো বিশেষ কেউই কিছু জানেন না, কিন্তু উনি তৎকালীন এক তরুণ কবি ছিলেন, উনি চিকিৎসকও ছিলেন, এবং ওনার কবিতাগুলির মধ্যে গভীর আধ্যাত্মিক একটা ভাব ছিল। এবং রবীন্দ্রনাথের সাথে ওনার প্রচুর চিঠি পত্রের আদান প্রদান হয়েছিল, এবং রবীন্দ্রনাথ 1920 সালে নেদারল্যান্ডসে এসেছিলেন। তারপরেই ফ্রেডেরিক ভান এইডেন গীতাঞ্জলি ডাচ ভাষাতে ট্রান্সলেশন করেন। তারপরে ওটা বেলজিয়ামেও সেটা অনুবাদ হয়। সেটা পরে 2017 সালে ওনার গীতাঞ্জলি আবার আর্থার কুইমান বলে ডাচ একজন কবি, তিনি ট্রান্সলেট করেছিলেন, এবং দিস ওয়াজ পসিবল ডিউ টু দ্য এফর্ট অ্যান্ড ডেডিকেশন অফ আ গ্রেট ট্যাগোর অ্যাডমায়ারার দ্যাট উই হ্যাভ ইন নেদারল্যান্ডস। ওনার নাম মিস্টার ফ্রাঙ্ক কৃষ্ণা। আর ওনার পাবলিশিং হাউস সরস্বতী আর্টের থেকেই এই নতুন গীতাঞ্জলির ট্রান্সলেশন হয়েছিল। এবং আপনাদের শুনে হয়তো ভীষণ আশ্চর্য হবে, মিস্টার কৃষ্ণা উনি শুধুমাত্র ট্যাগোরের বই অনুবাদ করেছেন তা কিন্তু নয়, উনি রামায়ণ মহাভারতও ডাচে অনুবাদ করেছেন, এমনকি বেদাস, হ্যাঁ, বেদও উনি ডাচে অনুবাদ করিয়েছেন। আপনি বুঝতেই পারছেন এটা কতটা ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু উনি করেছেন এটা জাস্ট বিকজ ওনার মধ্যে এই একটা প্রবণতা আছে, হি ইজ সো ভেরি মাচ ইন্টারেস্টেড ইন কিপিং ইন্ডিয়ান লেগেসি, এই যে আমাদের কালচারাল যে একটা লেগেসি, এটাকে ধরে রাখার জন্য। এবং এখানের যে মানে দ্বিতীয় প্রজন্ম যারা এখানেই বড় হচ্ছে, তাদের কাছে আমাদের দেশের যে এই যে সাহিত্যের যে ব্যাপারগুলি, এইগুলিকে ইন্ট্যাক্ট যাতে রাখা যায়, এই লেগেসিটা যাতে ধরে রাখা যায়, এটা ওনার অবদান। কিন্তু আপনার কোয়েশ্চেনেই আমি আবার ফিরছি যে অন্যান্য প্রখ্যাত বাঙালি কবি মানে রবীন্দ্রনাথ ছাড়া ওনাদের কাজগুলি কেন বিভিন্ন ভাষায় আমরা করতে পারি না? আচ্ছা, বিভিন্ন ভাষা তো আমি ছেড়ে দিলাম, বিকজ বিভিন্ন ভাষা, ইউরোপের বিভিন্ন ভাষা, সেখানে তো তাহলে দক্ষতা থাকতে হবে সেই ভাষাটা, রাইট? কিন্তু ইংরেজিতে কেন হয় না? ইংরেজিতেই কেন হলো না? সেটাই কথা, প্রশ্নটা ওখানে। এক্স্যাক্টলি, ইংরেজিতে কেন হলো না? রবীন্দ্রনাথের গান, গল্প তো আমরা দেখলাম ইংরেজিতে অনুবাদ হয়েছে, তবে এইগুলি কেন হলো না? আমি বহু বছর দেশের বাইরে, তো আমি এটার উত্তর এইভাবে দিতে পারি, হতে পারে যেটা আমি নিজে পার্সোনালি ফেস করি, যে ট্রান্সলেশনের তো রাইটস দরকার, রাইট? এই রাইটসটা পাওয়া ইজ এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ। মানে লোপাও আমার সাথে এটাতে একমত হবে, অমিতাদিও আমার সাথে একমত হবেন, যে আমরা যারা দেশের বাইরে রয়েছি, আমাদের পক্ষে
এই যে মানে লেখক যারা মানে এত ফেমাস, এদের এত ফেমাস ওয়ার্কস, আমরা চাই এই 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 লেখাগুলি এখানের মানুষ জানুক। এবং আপনাকে আমি অনেস্টলি বলছি যে people here really want to know about Indian literature or Indian writers, কিন্তু আমরা তো ট্রান্সলেশন করব, রাইটসটা একটা ভীষণ বড় ইস্যু আমাদের কাছে। আর দ্বিতীয়ত আমি জানি না এটা ইস্যু কিনা, রাইট, যেহেতু এই কাজগুলি অলমোস্ট ক্লাসিক ওয়ার্ক, হ্যাঁ, এটার যে ট্রান্সলেশন হবে সেই ট্রান্সলেশনটাও তো কোয়ালিটেটিভ হতে হবে, রাইট? তো কোয়ালিটেটিভ ট্রান্সলেশন ইজ অলসো আ ফ্যাক্ট হুইচ আই ফিল যেটা হওয়া দরকার। এবং হলে আমি নিশ্চিত যে এখানে নিশ্চয়ই, ইউরোপে তো ডেফিনেটলি মানে দের আর রিডার্স যারা এটা নিশ্চয়ই খুব সম্মান দিয়ে পড়বে। আপনার কাছে আসবো আরেকবার, এই আপনার প্রশ্ন থেকে আপনাকে আরেকটি প্রশ্নে আসবো। আপনি চমৎকার করে বলেছেন যে মানে আমাদের যে, আমি জানতে চেয়েছিলাম দুর্বলতাটা কোথায়। সেইখানে অনুবাদের প্রাতিষ্ঠানিক রূপ থাকা দরকার কিনা, কিংবা ব্যক্তি উদ্যোগে, যেমন আপনি ওখানে ট্রান্সলেট করছেন, মানে আপনারই বা দায় কত, যেহেতু আপনি অনুবাদের একটি দায়িত্ব নিয়ে এখানে আছেন এই শাখায়, তো তাহলে আপনার নিশ্চয়ই একটি দায়িত্ব আছে যে আপনার ব্যক্তিগত দায়বোধ কতটুকু, এবং প্রাতিষ্ঠানিক করলে আমাদের যে দুর্বলতা চিহ্নিত করে আমরা বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে যেতে পারি কিনা। আমরা একটু আসি এবার লোপাদির কাছে। লোপাদি আমেরিকায় থাকেন। আমি একটু বলি যে কবি শামস আল মোমিন উনি বাংলাদেশি বংশোদ্ভূত, উনি নিউ ইয়র্কে থাকেন। উনি সম্প্রতি একটি কাজ করেছেন, সাম্প্রতিক আমেরিকান কবিতা, 25 জন কবির কবিতা অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদ করেছেন। বইটি বহুল প্রচারিত হয়েছে এখানে। এবং একটি বিষয় যে আপনার লুইস গ্লিক, তার দুটো কবিতা সেখানে আছে, আমি পড়েছি। এবং অনুবাদের পরে হয়তো লুইস গ্লিক এবার সাহিত্যে নোবেল পেলেন। এই যে আমরা সাম্প্রতিক আমেরিকান কবিতা, সেই মার্কিন লুথার কিং জুনিয়রের যে বক্তৃতা সহ 25 জন কবির কবিতা এখানে অনুবাদ আছে। আপনি সেই দেশেই থাকেন, বিশেষ করে আপনি তারুণ্য আপনার ভেতরে কাজ করছে। যখন আপনার সম্পর্কে শুনছিলাম তখন আমার মনে হয়েছে যে অনুবাদের ক্ষেত্রে আপনাদের অবদানটা আসলে অনেক বেশি হতে পারে। আমার দাবি থাকবে ব্যক্তিগতভাবে একজন লেখক হিসেবে যে ইংরেজি সাহিত্যে বিশেষ করে যেটি চৈতালি দিয়ে বলতেছিলেন যে ইংরেজিতেও আমরা আমাদের সাহিত্যকে তুলে ধরতে পারি কিনা, বিশ্ব দরবারে কেন আমরা পিছিয়ে থাকবো। আমরা তো পশ্চিম বাংলা থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা, আমরা আসাম, যেখানে আমরা বাংলা সাহিত্য চর্চা করছি, এইখানকার লেখকরাই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং তারা, আমরা মনে করি যে আপনারা ওখানে খুব ভালো শক্তিশালী অবস্থানে আছেন তারুণ্যকে জাগরণ করার জন্য। এবং বিশেষ করে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে একজন অনুবাদের চরিত্র কিরকম হওয়া উচিত, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হওয়া উচিত? আচ্ছা দাদা, ধন্যবাদ। প্রথমে আপনি খুব সুন্দরভাবে বক্তব্য পরিবেশন করছেন, এবং যেভাবে আপনি প্রশ্নটা রাখলেন আমাদের মানে সবার কাজকে কিছুটা মানে বিশ্লেষণ করে, তারপরে এই যে বিশ্বের দরবারে বাংলা সাহিত্য বা এই যে রিজিওনাল সাহিত্য, শুধু তো বাংলা, ইন্ডিয়াতে আমাদের এত সমস্ত সমৃদ্ধ সাহিত্য আছে, যেগুলো সমৃদ্ধ ভাষার থেকে যে সাহিত্যগুলো তৈরি হয়, বাংলা তার মধ্যে একটা অন্যতম। নট অনলি আমাদের কলকাতার সাহিত্য, কিন্তু বাংলাদেশের সাহিত্য। তো ট্রান্সলেশনের সম্বন্ধে একটা ভীষণ সুন্দর কোট আমি ব্যবহার করেছিলাম আমার নিজেরই একটি আর্টিকেলে, সেটা আমি গতকালই একটু রিসার্চ করার পরে খুঁজে পেলাম নেট থেকে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো বলেছিলেন, দ্য লেটার্স অফ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর থেকে নেওয়া একটি কোট। A translator, like a witness on the stand, should hold up his right hand and swear to tell the truth, the whole truth, and nothing but the truth. তো তার কথা দিয়েই বলি যে যখন আর কি আমি ট্রান্সলেশনের আঙিনাতে, যখন আমি অনেক অনেক আগে, বহু আগে, যখন আমি বিদেশে আসিও, আমি যখন বাংলা সাহিত্য পড়তাম, মানে আমি অনেক, কিন্তু মানে খালি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ক্লাসিক না, তারপরেও যখন দেখতাম যে শীর্ষেন্দু, সুনীল গঙ্গোপাধ্যায়, ইভেন মানে আরো অনেক কন্টেম্পোরারি, যেমন অনিতা অগ্নিহোত্রী, তারপর আশাপূর্ণা দেবী, নবনীতা, এরা তো আছেনই।
এদের ওয়ার্কস মানে বাংলা আর কি উপন্যাসী বলুন, কবিতা বলুন বা ছোট গল্প পড়তাম, তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন। সমকালীন বাংলা সাহিত্য বিভিন্ন দশকের লেখকদের লেখা আপনি পড়েছেন? অনেক পড়েছি, আমি এখনো পড়ি। আমি এই যে আপনাকে একটি বই দেখাই, শ্লীলতাহানির পরে, মল্লিকা সেনগুপ্তের। কজন জান এটা একদম কন্টেম্পোরারি, একদমই কন্টেম্পোরারি 1980s 90s এর সময় লেখা, এটা 80 বা 90 এর দশকে লেখা, এবং মানে ইন্ডিয়ার পলিটিক্যাল সিনারিওর উপরে প্রচন্ড বলিষ্ঠ একটা কমেন্টারি। মল্লিকা সেনগুপ্তর বহু লেখা ইংলিশে ট্রান্সলেটেড হয়নি, বিশেষ করে প্রোজ তো হয়নি, কবিতা কিছু হয়েছে। আমি তসলিমার একজন প্রচন্ড একনিষ্ঠ ভক্ত ছিলাম একদম কলেজ ডেজ থেকে, এতটাই ভক্ত যে আমার যে নিজের যে ইংলিশ মেমোয়ার ফটোড এসকেপ, সেখানে একটা এসেই লিখেছিলাম তসলিমার লেখা আমাকে কিভাবে ফেমিনিস্ট বানিয়েছে, মানে কিভাবে আমার এভলিউশন হয়েছে আমার থট প্রসেস, আমার মননের অ্যাজ আ feminist by reading Taslima Nasrin's work and by processing her ideas and her ideologies of feminism. সেখানে হিন্দু মুসলমানের ব্যাপারটা নেই। আমি দেখেছি খালি একজন নারী হিসেবে অন্য নারীদের অবস্থান উনি যেভাবে বিশ্লেষণ করেছেন, সেটা আমার নিজের মননে প্রচন্ড ছাপ রেখেছে। অবভিয়াসলি ক্যারোলাইন রাইট ওনার বোধহয় অফিসিয়াল ট্রান্সলেটর। এবার এগুলোই হচ্ছে সমস্যা, এই যে ট্রান্সলেশনের ওয়ার্ক গুলোর মধ্যে একটা প্রচন্ড মনোপলাইজেশন আছে। ট্রান্সলেশন ওয়ার্ক যে একেবারে হচ্ছে না তা কিন্তু না। অরুণাভ সিনহা, আপনি নিশ্চয়ই নাম শুনে থাকবেন, একজন প্রচন্ড নাম করা প্রখ্যাত ট্রান্সলেটর, এবং মানে প্রতি মাসেই ওনার একটা করে ট্রান্সলেশনের বই বেরোচ্ছে। সেগুলো কিন্তু সবসময় যে একেবারে খালি ক্লাসিক কবিদের বা ক্লাসিক গদ্যকারদের তা কিন্তু না, অনেক কন্টেম্পোরারিদেরই উনি করছেন। আমি কিছুক্ষণ আগে সুনীল গাঙ্গুলির ট্রান্সলেশন ওনার বার করলাম স্ক্রোলের থেকে। হ্যাঁ, তো আমি যেটা মানে আপনার প্রশ্নটাতে আবার ফিরে আসছি, এই যে বিদেশে এসে আমি আবার নতুন করে অনুভব করি যে এই যে আমাদের যে কালচার, সেটা তো আমাদের সাহিত্যের মধ্যে ভীষণ ভাবে রিফ্লেক্টেড। ইটস আ প্রজেকশন অফ আওয়ার সোসাইটি, আওয়ার কালচারাল হেরিটেজ অ্যান্ড আওয়ার পার্সোনা, আর আইডেন্টিটি, সোশিও কালচারাল আইডেন্টিটি অ্যাজ ইন্ডিয়ান্স। সেগুলোর মধ্যে আবার আমাদের একটা মাইক্রোকজমিক একটা ওয়ার্ল্ড আছে, আবার ম্যাক্রোকজমও আছে, কিন্তু সেগুলো তো সেভাবে তুলে মানে ধরতে গেলে ট্রান্সলেশন ইজ দ্য অনলি ওয়ে। যে বিশ্বের দরবারে পৌঁছতে গেলে ভাষাটা একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সর্বপ্রথম আমাদের মনে আসে, যে ভাষাতে অনুবাদ করলে বিশ্বের দরবারে সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে এফেক্টিভলি পৌঁছাবে। এবার সেখানে যে চ্যালেঞ্জেস গুলো কি আছে, আমি একটু বাংলা ইংরেজি মিশিয়েই বলছি, বিকজ আমার এই অনুষ্ঠানটি হয়তো দেখার জন্য আমার অনেক মানে কিছু অভারতীয় এবং কিছু অবাঙালি বন্ধু বসে থাকবেন, সেই জন্য তাদের জন্য আমি আবার বাংলায় ফিরবো আর কি। তো আমি দেখেছিলাম যে কি কি অ্যাবসলিউট ট্রুথস কি রয়েছে ইন ট্রান্সলেটিং classic literary works. What were the absolute truths that an author intends to depict in his literary work? সেটা যে অরিজিনাল কাজটা করছে তার তো কিছু ইন্টেনশনস রয়েছে, whether in fiction or poetry, কিন্তু যখন সেটা ট্রান্সলেটর ট্রান্সলেট করছেন বা ট্রান্সক্রিয়েট করছেন, does he really transcribe those truths while translating the works from the source language to the target language? এখানে যদি সোর্স ল্যাঙ্গুয়েজটাকে বাংলা ধরি আর টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে আমি ইংরেজি ধরছি, তাহলে সেটা কি সেই সত্যগুলোকে কতটা এফেক্টিভলি ট্রান্সক্রাইব করা যাচ্ছে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে? আমি লোপাদি, আমি সেই প্রশ্নটি আপনাকে করেছি যে আপনি খুবই সংক্ষিপ্ত করবেন, আমাদের সময়ের দিকে একটু তাকাতে হচ্ছে। সেটি হচ্ছে যে তাহলে ট্রান্সলেটেড, আসলে আমি একটি কবিতার কথাই যদি ধরি, আমি সেই অনুবাদটি আসলে ইংরেজি থেকে যদি বাংলা করি অথবা বাংলা থেকে ইংরেজি করি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, জীবন দাসের এই বনলতা সেন কবিতা, এইটা আমরা আসলে কতটুকু বাংলা থেকে ইংরেজি করতে পারবো, ইংরেজি পাঠকদেরকে কতটুকু মানে কমিউনিকেট করতে পারবো, সেটাই আমি বলতে চাইছিলাম আমার পরবর্তী পয়েন্টটাতে। সেটাই আমি একটু সময় চাইছিলাম এটা বলার জন্য, যে দেখুন প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু একটা নিজস্ব টেক্সচার আছে, একটা রিদম আছে, একটা সব থেকে বড় কথা যখন সেটা কবিতা, সে কাব্যের মধ্যে কিন্তু একটা মিউজিক কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। সেইটার যে আর্টিকুলেশনটা, সেটা ট্রান্সলেটর টেক্সটে কতটা সেই কেডেন্সটা বজায় রাখা যায়, সেটাই কিন্তু একজন ট্রান্সলেটরের সার্থকতা। যে ট্রান্সলেশন গুলো ইংলিশে হয়েছে যেগুলো সফল, সেগুলো অ্যাকচুয়ালি সেই টেক্সচার, সেই ইমেজ
রিদম আর মিউজিক, এই চারটে জিনিসকে বস্তুত ধরে রাখার প্রচেষ্টা, এবং সেইগুলোকে ট্রান্সক্রাইব করে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের সময় লোপাদি, আমি আসলে দুঃখিত যে আমাদের সময় শেষের দিকে আমাকে বারবার নক করা হচ্ছে। আমি আসলে এক বাক্যে যে তিনজন আপনার সম্মানিত আলোচক করেছেন, আমাদের যে আমরা বিষয়ে ফিরে যাই, বিষয় হচ্ছে যে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যে যে অনুবাদের বিষয়টি আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের আলোচনা আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সময়, আমি বলেছি যে সামান্য সময়ের মধ্যে এত বিষয়, একটা বিশাল বিষয়কে তুলে ধরা আসলে কঠিন। আমি আবার একটু অমিতা দির কাছে যেতে চাই, চৈতালি দির কাছে এবং লোপাদির কাছে যেতে চাই। এক বাক্যে একটু আপনারা শেষ করবেন যে আমাদের আজকের বিষয় নিয়ে আমরা কতটুকু আসলে বাংলা সাহিত্যকে, আমরা যেহেতু বাংলা সাহিত্যের মধ্যে নির্দিষ্ট আছি, বাংলা সাহিত্যকে আপনাদের সাজেশন, এক বাক্যে সাজেশন চাই যে আমরা কিভাবে আমাদের বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছাতে পারবো। আমি প্রথমে একটু অমিতা দিকে চাই। আনমিউট হতে হবে। অমিতা দি আনমিউট করো। আপনি একটু আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে প্রশ্ন, মানে যে প্রশ্নটা বা যেটা মূল যে প্রবলেমটার কথা বলছেন, যে বাংলা সাহিত্য কেন বিশ্ব দরবারে বেশি পৌঁছে দেওয়া যাচ্ছে না, কেন বেশি করে আরো বাংলা গদ্য এবং কবিতা আরো বেশি ট্রান্সলেটেড হচ্ছে না, তার কারণ কি? আচ্ছা, এর মধ্যে একটা রিসেন্ট একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেই ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেটা হচ্ছে, the government of India has launched a new mission, এটা বোধহয় আপনারা সবাই জানেন, ILA, by Indian Literature Abroad, ILA, Indian Literature Abroad। এবং এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে যেসব বড় বড় যে পাবলিশিং কনসার্ন ফ্রম ইন্ডিয়া, যেমন নাকি পেঙ্গুইন, তারপর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, হার্পার কলেজ, ম্যাকমিলিয়ান, হ্যাঁ, এরা সব কি করবে? অনুবাদ সাহিত্যকে উৎসাহিত করবে। তাহলে এটা একটা খুব সুনির্দিষ্ট ভাবে একটা গভর্নমেন্ট থেকে একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে যে এটা যাতে অনুবাদ সাহিত্য আরো বেশি করে প্রসার লাভ করে। কিন্তু ব্যাপারটা কি জানেন, উল্টো দিকে আমরা অন্য একটা এমন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পাবলিশিং হাউসেসরা সত্যি এখন কিন্তু, যদিও আমার সেরকম সৌভাগ্য হয়নি, সেরকম অভিজ্ঞতার সৌভাগ্য হয়নি, কিন্তু পাবলিশিং হাউসেসরা দে আর এনকারেজিং ট্রান্সলেশন ওয়ার্ক। এবং আমি বলবো এমনকি শর্ট স্টোরিজ, নভেলস এর থেকেও বোধহয় বেশি তারা এনকারেজ করছে ট্রান্সলেশন ওয়ার্ক। কিন্তু the name, the fame, the financial gain which goes along with this, this work of translation, সেটা কিন্তু সবসময় অন্য কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের থেকে কিন্তু অনেকটাই কম। যার জন্য আমরা কিন্তু খুব দুঃখের ব্যাপার যে আমরা কিন্তু প্রফেশনাল ট্রান্সলেটার্স কিন্তু আজকাল দেখছি না, বা ভালোবেসে যারা নাকি ট্রান্সলেট করবে, এটা কিন্তু খুব অভাব দেখা যাচ্ছে। এটা আমার একটা মানে উপলব্ধি, যেটা আপনি বলছিলেন যে কেন আমরা দেখছি না ট্রান্সলেটার্স আরো ট্রান্সলেশনস, আরো বেশি করে ট্রান্সলেশন হোক। অনেক ধন্যবাদ অমিতা দি, অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। আসলেই আমরা সেই দিকেই আমাদের গন্তব্য হওয়া উচিত, কারণ এখন আমরা দেখছি যে সাহিত্যের পাঠক চলে যাচ্ছে আমাদের নানা ধরনের, এই যে আমরা নেট দুনিয়া, অন্তর্জাল যেটা বলছি, যে আমাদের ইন্টারনেটে আমরা লিখছি, ফেসবুকে লিখছি, সামাজিক মাধ্যমগুলো, এখানে ট্রান্সলেটের ব্যবস্থা আছে, গুগলে ট্রান্সলেট, এবং সেটি আমি মনে করি যে স্বচ্ছ নয়। তো যাই হোক, আমাদের সাহিত্যকে আমরা আরো, বাংলা সাহিত্যকে আপনারা যারা আছেন, একটি বিষয়, সুখকর বিষয় যে আজকে অমিতা দি ভারত থেকে, আমাদের চৈতালি দি নেদারল্যান্ডস থেকে, এবং লোপা দি যুক্ত হয়েছেন আমেরিকা থেকে, যে আমরা এশিয়া, ইউরোপ এবং আমেরিকার এই তিনটি মহাদেশের যে তিনজন মানুষ আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের আমি শেষ প্রশ্নটা আবার একটু চৈতালিদির কাছে, যে এক বাক্যে শেষ করবেন যে বিশ্ব দরবারে কিভাবে বাংলা সাহিত্যকে তুলে ধরা যায়। কিছুটা তো দাদা অমিতাদি বলেছেন, আমি ওটাতে জাস্ট, যেহেতু আমাদের টাইমের প্রবলেম রয়েছে, আমি জাস্ট একটাই জিনিস অ্যাড করতে চাই,
যে I think that it needs to be a concerted effort. I mean, it has to be a how do I call it, একটা যৌথ প্রয়াস হতে হবে, হ্যাঁ, from the side of the publishers to the side of the translators, তাদেরকে একসাথে আসতে হবে এবং এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। বিকজ আমরা যেরকম, আমি লোপাও একই মানে প্রবলেমে ভুক্তভোগী, আমরা চাই করতে, ভালোবেসেই করতে চাই, বিকজ নিজের দেশের কি বলে লিটারারি ব্যাপারগুলোকে আমরা প্রচন্ড ভালোবাসি, চাই যে এগুলোকে আরো মানুষের কাছে নিয়ে যাই, কিন্তু রাইটস বিকামস অ্যান ইস্যু। আর এই যে কনসার্টেড একটা এফর্ট হতে হবে, সেই জিনিসটা ইজ ভেরি মিসিং। এই দেশে কিন্তু ওরকম নয়, এই দেশে ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে তো সময় নেই, নয়তো আমি কিছুটা শেয়ার করতে পারতাম যে হাউ ট্রান্সলেশনস আর ডান ইন দিস কান্ট্রি অর ইভেন ইন ইউরোপ। বাট সেই জিনিসটা যদি আমরা নিজেদের দেশে করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে ইট উড হ্যাভ বিন আ বেটার রোড, উই উড হ্যাভ ট্রাভেলড অন আ বেটার রোড। নিশ্চয়ই আমরা আশাবাদী থাকি, আমরা নৈরাশ্যবাদী না হয়ে আশাবাদী। আপনার যে কথাটি সব শেষে বললেন, নিশ্চয়ই আমাদের দেশে, ভারত এবং বাংলাদেশে সেইটি অদূর ভবিষ্যতে অবশ্যই হবে, আমরা বাংলা সাহিত্য নিয়ে যেতে পারবো, নিশ্চয়ই হবে। আমরা যেহেতু ওই জায়গাটা ধরতে পেরেছি, যে দুর্বলতাটা ধরতে পেরেছি কোথায়, আমরা লোপাদির শেষ কথাটি নিতে চাই আজকের অনুষ্ঠানে। আর অমিতাদি, চৈতালিদি যা বললেন আমি তার সঙ্গে সম্পূর্ণ সহমত। আর এছাড়া আমি যেটা আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, যে ইউএসএ তে বাঙালি মানে শুধু বাংলা অথর নয়, মানে সামগ্রিকভাবে ওভারঅল ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার শুড বি ইন্ট্রোডিউসড মোর ইন ভলিউমস অ্যান্ড অলসো কোয়ালিটেটিভলি। যেটা আমার মনে হয়, আমি নিজে যে কারণে ইন্ট্রিগড হয়েছিলাম ইংলিশ ট্রান্সলেশনস অফ ক্লাসিক লিটারারি ক্রিয়েশনস, সেইটা যদি একটা কালচারাল ব্রিজের কাজ করে থ্রু দিস ইনিশিয়েটিভ, the translators can act as a cultural bridge and connect the diverse trajectories of the poetic and fictional works of the vernacular authors, যেগুলো কিনা বিশ্বের দরবারে রিচ আউটও করবে। এবং তাছাড়াও এই যে ট্রান্সলেট করতে গিয়ে একটা নিউ ল্যাঙ্গুয়েজ, নিউ আন্ডারস্ট্যান্ডিং, অরিজিনাল টেক্সটটা যেখানে খুব স্ট্রেংথেনড হবে এবং কালচারাল ব্রিজটাও যে স্থাপন হবে, সেটা আমার মনে হয় সর্বাঙ্গীন প্রয়াস হওয়া উচিত। এবং সেখানে আরো মানে যদি আরো বিশেষ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো একসঙ্গে এগিয়ে আসে, আমার তো মনে হয় এই যে আমেরিকাতে রবীন্দ্রনাথ এবং তার পরবর্তী যুগে রবীন্দ্রনাথ নিয়েও কোনো অ্যাওয়ারনেস নেই, আর পরবর্তী তার যে রবীন্দ্র পরবর্তী যে লেগাসিটা, সেটাকে নিয়েও কিন্তু সেরকম মাথা ব্যথা নেই। অথচ স্প্যানিশ অথারদের ট্রান্সলেশনের কিন্তু বিশাল একটা আঙিনা আছে এখানে। হ্যাঁ, নট অনলি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ, বাট মানে আরো এই যে কন্টেম্পোরারিদেরও। কিন্তু একইভাবে ইন্ডিয়ান ভার্নাকিউলার লিটারেচার গুলো ভীষণ ভাবে উঠে এসে আমেরিকা, কানাডা, প্রত্যেকটা কান্ট্রিকে আমার মনে হয় কালচারাল ব্রিজের মতো কানেক্ট করার, মানে ইটস হাই টাইম দ্যাট ইট ইজ ডান। আর আজকের যুগে যেখানে টেকনোলজি এত সমৃদ্ধ, ওয়েবজিন আছে এত রকমের, ই জার্নালস আছে, অ্যান্থোলজিস বেরোচ্ছে, কিন্ডল আছে, সুতরাং এই রিচিং আউটটা টেকনোলজি তো ভীষণ ভাবে হেল্প করতে পারে, কিন্তু আমাদের মানুষ হিসাবেও এগিয়ে আসতে হবে এবং অর্গানাইজেশন গুলোকেও আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে আমার মনে হয়, যে আমাদের এই যে প্রয়াসগুলোকে সার্থক করার জন্য। তাহলেই এই মেলবন্ধনটা সম্পূর্ণভাবে সম্ভব হবে, এটাই আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আসলে ছোট ছোট মাইক্রোকসমিক লেভেলে করতে পারি জিনিসটা, কিন্তু আরো বেশি করে আমার মনে হয় অর্গানাইজেশন গুলোর এগিয়ে আসা উচিত। যেমন আগে যখন আমি আপনাকে শেষ করার আগে ছোট্ট করে বলে নি, জাস্ট 1 মিনিট, আমি যখন প্রথম এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি প্রথম গিয়ে হোয়াইট বোর্ডে রবীন্দ্রনাথ ট্যাগোর নামটা লিখেছিলাম। আমার লজ্জা করছে বলতে যে সেখানে একটি আমেরিকানও জানতেন না যে রবীন্দ্রনাথ ট্যাগোর কে। তার ওয়ার্কস তো মানে লিভ অ্যালোন হিজ ওয়ার্কস। তো সেইখানে আর কি আমাদের লড়াইটা মানে কত বড় ভাবতেই পারছেন আর কি, যে অ্যাওয়ারনেসটা তৈরি করা। না, লজ্জাবোধের কিছুই নেই, কারণ আমরা বাংলা ভাষায় যারা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাদেশে এই মাতৃভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা কিন্তু গর্ব করি। আপনার লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনি ব্ল্যাকবোর্ডে যখন লিখে দিয়েছেন আমি যেটা বলতে চাইছি যে আমার মনে হলো যে এদের এটা মানে ইটস আ পিটি দ্যাট দে ডোন্ট নো আ নোবেল লরিয়েট, মানে লিভ অ্যালোন হিজ ওয়ার্কস, মানে তার নামটাও শুনিনি। এটা বেশ কিছু বছর আগের কথা বলছি, আমি যখন ছাত্রী ছিলাম। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যারা মানে ইয়াং পিপল হয়তো রবীন্দ্রনাথকে
1913 সালে নোবেল পেয়েছে, রবীন্দ্রনাথ মৃত্যুবরণ 1941 সালে। তাদের আসলে ওইভাবে এশিয়ান সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে তাদের ইয়ে নেই, তাদের কোনো অ্যাওয়ারনেস নেই অ্যাকচুয়ালি, মানে সব বয়সী তাদেরই জনতা ছিল দৈন্যতা মনে করবো, আমাদের লজ্জা নেই। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আজকে যে বিষয়, সেই বিষয়েরই প্রথম প্রবর্তক, প্রথম সার্থক পুরুষ রবীন্দ্রনাথ। কাজে রবীন্দ্রনাথ আমাদের চেতনায় আছে, রবীন্দ্রনাথ আমাদের বিশ্ব দরবারে আমাদের বাঙালিকে, বাংলা ভাষাকে পরিচয় করে, সাহিত্যকে পরিচয় করে দিয়েছেন। আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমি একটু সিনিয়র থেকে বলছি, অমিতা রায়, চৈতালি সেনগুপ্ত এবং লোপা ব্যানার্জি, আপনাদের তিনজনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের যারা আয়োজক পিনাকি ব্যানার্জি তার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কারণ অসম্ভব সুন্দর করে আপনার তিনজন এই অনুবাদ সাহিত্য, বাংলা সাহিত্য কিভাবে বিশ্ব দরবারে নেওয়া যায় সেই বিষয়টি আপনারা চমৎকার করে তুলে ধরেছেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের জীবন সাধনা, সাহিত্য কর্ম সব নিয়েই আপনারা এই বলেছেন যে একজন লেখকের যে বিষয়টি থাকে, যে তার অভিজ্ঞতা, তার ভাষা জ্ঞান এবং তার পাঠ, এই তিনটি আপনাদের তিনজনের ভিতরে আছে। আপনারা প্রবাসী যারা দুইজন রয়েছেন, সেখানে থেকেও বাংলা ভাষাকে ট্রান্সলেট করার ক্ষেত্রে যে অবদান রাখছেন, আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের আরো কথা শোনার আমার খুব আগ্রহ ছিল, আমি খুবই সমৃদ্ধ হলাম আপনাদের কথা শুনে। আপনারা সকলে ভালো থাকবেন। যারা দেখলেন, আজকের দর্শক শ্রোতা, ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশের এবং ভারতের যেসব জায়গা থেকে আমাদের দর্শকরা যারাই যুক্ত হয়েছিলেন, তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।